তুই আমার পাশে কি করিস? আর আমার জামা কোথায়? আমি তো আপনার রুমে থাকতে চাইনি, আপনি নিজেই আমাকে বাধ্য করেছেন। আর তাছাড়া আপনি আমার বউ, আমি আপনার সাথে থাকতেই পারি। আপনার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। এই শুয়োরের বাচ্চা, কি বললি তুই? কোনো ছোট লোক আমার স্বামী হতে পারে না। আর তোকে না বললাম আমার কাছে স্বামীর অধিকার চাইবি না? আমার সব তো নষ্ট করে দিলি। আর কি বাকি রাখছোস? আর আমি তোকে কি বাধ্য করেছি? কালকের ঘটনা ভুলে গেলেন নাকি? আপনার জন্যই সব হয়েছে। আর আমি আমার বউকে আদর করছি, অন্য কাউকে না। আমি যদি জানতাম আপনি কালকে ওইরকম কিছু একটা করবেন, তাহলে কোনোদিনও আপনার সাথে যেতাম না। জানেন কালকে আপনার সাথে কি হয়েছিল? আমি কিছু শুনতে চাই না। আর তুই কুত্তার বাচ্চা আমার সাথে এমনটা করতে পারলি? আমি তোকে স্বামী হিসেবে মানি না বলেই তুই সুযোগ খুঁজছিলি, তাই না? আর সেই সুযোগ পেয়ে গেলি আর কাজে লাগিয়ে ফেললি। ছি! আপনি আমার পুরো কথাটা শুনছেন না কেন? আমার চোখের সামনে থেকে সরে যা। আমি তোকে দেখতে পারছি না। আমি নিশ্চুপ থেকে তাকে বললাম, কালকে রাতে আপনি নেশা করে সেন্স ছিল না। আর এই সুযোগ নিয়ে আপনার বান্ধবীর ভাই আপনার সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। তাই তো আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর আপনার সেন্স ছিল না বলে আমাকে জড়িয়ে ধরেছিলেন এবং ছাড়ছিলেন না। আমি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে এই দুর্ঘটনাটা ঘটে। এরপর রুবি আমার সব কথা শুনে বলল, আমি তোর কথা বিশ্বাস করি না। তুই মিথ্যা কথা বলতেছস আমার সাথে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? মিথ্যা কথা বলে তুই আমাকে ভোগ করলি। সত্যি কথা, আমি মিথ্যা বলতেছি না, আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করি না ছোট লোকের বাচ্চা। তুই চলে যা আমার সামনে থেকে, আর কোনোদিনও আসবি না। তোকে আমি একটু ভালো ভাবতাম। আমি জানতাম না তোর চরিত্র এইরকম। এই শিক্ষা দিয়েছে তোর বাবা মা। এতই যদি শরীরের চাহিদা থাকতো পুত্তে লয়ে যাইতি। এসব কথা শুনে আমার রাগ উঠে গেল। সে আমার চরিত্র নিয়ে কথা বলল। এতদিন সবকিছু সহ্য করেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু আর না, এত কিছু আর আমি মেনে নিব না। রুবির জন্য আমার মনে যতটুকু ভালোবাসা ছিল তা আজ ঘৃণায় পরিণত হলো। আমি নিজেকে শান্ত করে রবিকে বললাম, অনেক অপমান সহ্য করেছি শুধু তোকে ভালোবাসি বলে, কিন্তু তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? কি চাস তুই? আমি চলে যাব তোর জীবন থেকে, তাই না? রুবি আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ আজ পর্যন্ত রুবিকে কখনো তুই করে বলিনি। সে আমার দিকে চেয়ে বলল, আমি চাই তুই আমার জীবনে কখনো ফিরে আসবি না। আর আসিস না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি আজই চলে যাব। এ বাড়ি ছেড়ে আর আসবো না কোনোদিন তোর সামনে। তোর প্রতি আমার আজ থেকে আর কোনো ভালোবাসা নেই, যা আছে সব ঘৃণা। ভালো থাকিস। আর কোনোদিন তোর পিছু পিছু এসে বলবো না ভালোবাসি। এ কথা বলে ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো নিলাম, সাথে রুবির একটা ছবি নিলাম। আমি রুবির রুম থেকে আমার সব কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ওর রুম থেকে। রুবি আমার যাবার পথে চেয়েছিল, তাতে আমার কি? খালু খালাম্মাকে কিছু বললাম না, জানি তারা কষ্ট পাবে, হয়তো আমাকে অনেক খুঁজবে। একটা দীর্ঘশ্বাস ফেললাম, পিছন ফিরে বাসাটাকে একবার ভালোভাবে দেখে নিলাম। কতগুলো বছর ছিলাম এই বাড়িতে। রুবির অবহেলায় আর আন্টি আঙ্কেলের ভালোবাসায় দিনগুলো কেটে যাইতো। এই বলে রাস্তায় আপন মনে হাঁটছি। ভাবতেই পারিনি আমার জীবনে এমন একটা দিন আসবে। প্রিয় মানুষটির থেকে আলাদা হতে হবে। বিধাতা কেন আমাকে এমন পরীক্ষার সম্মুখীন করলেন? কেন এত অবহেলিত আমি রুবির কাছে? কেন বুঝে না ওকে সত্যি ভালোবাসি? তবে ওর থেকে দূরে গিয়েও যদি ও আমার ভালোবাসা বোঝাতে পারি তাহলে তাই করব। চলে যাব অনেক দূরে, আর আসবো না ওর কাছে। আর কাউকে ছোট লোক বলতে হবে না, আর কাউকে গালাগালি করতে হবে না। আর কালকের কথাগুলো ভাবতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি পেতে হচ্ছে। কালকে রাতে যদি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতাম তাহলে আর এমন একটা সময় দেখতে হতো না। বুক ফেটে কান্না আসতে লাগলো। ভাবতেই কেমন জানি লাগে। জীবনে পথ চলতে হবে একা, পাওয়া হলো না রবির ভালোবাসা। আমি তো শুধু একটু ভালোবাসাই চেয়েছিলাম ওর থেকে, তার বদলে কি পেলাম? শুধু অবহেলা। কোথায় যাব, আমি কি করব, কিছুই মাথায় আসছে না। ভাবলাম এই শহরে আর থাকবো না, চলে যাব এই শহর ছেড়ে। যেই শহর শুধু অবহেলা পেয়েছি সেখানে আর থাকবো না। আর ফিরে আসবো না এই শহরে, আর আসবো না রুবির কাছে, আপনজনের কাছে। এই কথা ভেবে চলে গেলাম রেল স্টেশনে। সেখান থেকে টিকিট কাটলাম সিলেটের। কিছু সময় পর ট্রেন ছেড়ে দিল। আমিও গিয়ে বসে পড়লাম ট্রেনে। ট্রেন চলছে আপন গতিতে। আর আমি ভাবছি, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আর এই দিন দেখা লাগতো না। মা বাবাকে খুব মিস করছি। কোথায় চলে গেলে তোমরা আমাকে একা করে? কেন নিয়ে গেলেন আমাকে ছেড়ে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে শুধু অবহেলায় পড়ছি আমি তিলে তিলে? আমি হলাম আরিফ, বাবা মায়ের একমাত্র সন্তান।
আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর থেকে খালা খালুর বাড়িতে বড় হই। আর রুবি হচ্ছে তাদের একমাত্র মেয়ে। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, রুবিও। গল্পের সাথে সবকিছু জানতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম নিজ গন্তব্য সিলেট শহরে। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে একটা চেয়ারে বসে বসে খালা খালুর কথা ভাবছি। তারা আমাকে বাড়ি না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজছে হয়তো। আর রুবি হয়তো অনেক খুশি হয়েছে আমি তার জীবন থেকে চলে আসছি বলে। আর কোনো ছোট লোক তার পিছে ঘুরবে না, এসব কথা মনে পড়ছে। আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর রুবিকে আমার এই চেহারা দেখাবো না। এখন একটা থাকার জায়গা করতেই হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নাই। আমি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই দূরে দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে দোকানে কিছু জিনিস নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল। আর তখনই লোকটা বুকে হাত দিয়ে রাস্তার মাঝে পড়ে গেল। আমি যাইতে যাচ্ছিলাম, তারপর একটু ভেবে গেলাম লোকটির কাছে। লোকটি দেখে মনে হলো অজ্ঞান হয়ে গেছে। আমি তাকে ওনার গাড়িতে ওঠালাম। পাশের মানুষ প্রশ্ন করে জানতে পারলাম পাশে একটা হাসপাতাল আছে। তাকে ওই হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার নার্স এসে তাকে নিয়ে গেল। আমি ভাবলাম চলে যাব, তারপর ভাবলাম লোকটাকে একটু দেখেই যাই কি অবস্থা। কিছু সময় পর ডাক্তার বেরিয়ে এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন সুস্থ আছে। কি হয়েছিল ওনার? উনি হার্টের রোগী, হার্ট সমস্যার কারণে এই রকম হয়েছে। বলে ডাক্তার চলে গেল। এখন 3টা বাজে, আমারও যাওয়ার কোনো জায়গা নেই, তাই হাসপাতালে থেকে গেলাম। সকালে ওনার সাথে দেখা করে চলে যাব। সকালে আপনি এখন কেমন আছেন? এখন একটু ভালো আছি বাবা। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তোমাকে কি বলে ধন্যবাদ দিব? আঙ্কেল, ধন্যবাদ জানানোর দরকার নেই। আচ্ছা, আমি আসি। তোমাকে দেখে মনে হয় এই শহরের না বাসা কোথায় তোমার? আমি ঢাকা থেকে এসেছি এখানে কাজের খোঁজে। আঙ্কেল কিছু একটা ভেবে আমাকে বললেন, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? আমি এখন অনার্স 3rd ইয়ারে পড়ি। আচ্ছা, তোমাকে আমার অফিসে কাজ দিব, করবে? আমি ওনার জীবন বাঁচিয়েছি বলে হয়তো করুণা করছে, তা বাদে এখানে থাকতে গেলে ও চাকরির দরকার, তা ভেবে হ্যাঁ করে দিলাম। আচ্ছা চলো, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। না আঙ্কেল, তা হয় না। আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে একটা চাকরি দিলেন, তা অনেক। আমি ঠিক একটা ভাড়া বাড়ি ম্যানেজ করে নিব। তোমাকে বাড়ি দেখতে হবে না, আমার বাড়িতেই ভাড়া থেকো। এবার খুশি? আচ্ছা, এই বলে বিকেলে হাসপাতাল থেকে সোজা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। গাড়িতে বসে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। ভাগ্যের কি পরিহাস, চিনি না জানি না একটা লোক আমাকে নিয়ে যাচ্ছে তার বাসায়। অবশেষে একটা থাকার জায়গা তো পেলাম। এসব ভাবতে ভাবতে চলে আসলাম আঙ্কেলের বাসায়। বাসাটা অনেক বড়, দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল বড় লোক, কিন্তু আমাদের মতো না। বাসার ভিতর ঢুকে আঙ্কেল সবাইকে ডাক দিল। সবাই আঙ্কেলকে দেখছে ঠিক আছে কিনা। আঙ্কেল সকালে ফোন করে সবাইকে বলে দিয়েছিল। আন্টি আমার কাছে এসে বলল, বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তা বাদে আঙ্কেল আমার জন্য আজ যা করলো তা এর কাছে কিছুই নয়। আচ্ছা বাবা, ওই উপরের তালা রুমটা তো থেকো, তুমি ওইখানে থাকবে। যাও, ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে খাবার খাবো। আচ্ছা। যাওয়ার পথে আঙ্কেলের মেয়ের সাথে দেখা হলো। ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য। আরে ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আপনার নামটা কি জানতে পারি? আরিফ। আপনার নাম কি? আমার নাম রিমি, আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার বাসায় কে কে আছে? আমি এতিম, আমার কেউ নেই। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি
মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপরে মায়া হচ্ছে। তারপর উপরে গেলাম, ব্যাগটা বেডের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে আসতে না আসতে আন্টির ডাক, খেতে ডাকছে। নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম, সবাই একসাথে খাচ্ছি। তখন আঙ্কেল বলল, তোমার তো এখনো পড়ালেখা শেষ হয়নি, তা পড়াশোনা ছেড়ে দিবে নাকি? না আঙ্কেল, চাকরির পাশাপাশি পড়াশোনা করব। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমার সাথে রুমে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে দিলাম একটা ঘুম থেকে উঠলাম বিকালে। তারপর রিমি আসলো আমার ঘরে। আরে রিমি, এখানে কেন? কেন আসতে পারি না বুঝি? আরে তোমার বাসা, তোমার ঘর, তুমি আসবে না তো কে আসবে? বলছিলাম কোনো দরকার ছিল নাকি, তাই বললাম। না, সেই রকম কিছু না, ভাবলাম তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। আমি ভাবলাম এখানকার কিছুই তো চিনি না, তা ঘুরতে গেলে অনেক কিছু চেনা হবে, তাই হ্যাঁ বলে দিলাম। তারপর দুজনে মিলে বের হলাম ঘুরতে। রিমি নীল একটা শাড়ি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। মেয়েটার মনও ভালো। তারপর আমরা দুজন মিলে অনেক জায়গায় ঘুরলাম। কিছু খেয়ে বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে। বাসায় এসে শুয়ে পড়লাম। মনে পড়লো ফোনের কথা, সেদিন বন্ধ করে রেখেছিলাম, ওইভাবে বন্ধ হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফোন থেকে সিম বের করলাম, সিমটা ভেঙে ফেললাম। তারপর আন্টি খেতে ডাকলো, খেতে গেলাম নিচে। সবাই একসাথে ডিনার করলাম। তারপর আমি চলে গেলাম আমার রুমে। আজকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কালকে কলেজে যাব না, কালকে আঙ্কেলের সাথে তার অফিসে যাব কাজ বুঝে নিতে। এইভাবে ঘুমাতে যাচ্ছি, তাও ঘুম আসছে না। মনে পড়ে যাচ্ছে রুবির কথা। সে আমাকে যতই অবহেলা অপমান করুক না কেন, হাজার হয়েও সে আমার ভালোবাসার মানুষ। মানুষ প্রথম ভালোবাসার মানুষকে কখনো ভুলতে পারে না। আমার বেলাও তার বিকল্প হয় নাই। এই কথাগুলো ভাবছি আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এভাবে থাকতে থাকতে হারিয়ে গেলাম ঘুমের দেশে। চোখ খুলে দেখি 6টা বেজে গেছে। আমি উঠে ফ্রেশ হলাম, হয়ে রিমিদের ওখানে গেলাম। আসলে রিমিরা নিচে থাকে আর আমি দোতলায় থাকি। নিচে যেতে আন্টির সাথে দেখা বসতে বলল। বসে থাকতে থাকতে একসময় আঙ্কেলও চলে আসলো। সবাই একসাথে বসে সকালে নাস্তা সেরে ফেললাম। তা আরিফ, তুমি আজ থেকে অফিসে জয়েন করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আজ থেকেই যাব, আর অফিসের পাশে বসে পড়াশোনাও চালিয়ে যাব। এই বলে আঙ্কেল আর আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে আঙ্কেল সবাইকে ডাক দিলেন। সবাই আঙ্কেলের পাশে আসলেন। আঙ্কেল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এর নাম আরিফ, এ এখন থেকে এখানে কাজ করে, আজ থেকে জয়েন্ট করলো। তারপর সবার সাথে আমি কুশল বিনিময় করলাম। এরপর আঙ্কেল ম্যানেজারকে বলে গেলেন আপনি কাজ বুঝিয়ে দিতে। ম্যানেজার সাহেব আমাকে একটা কেবিনে নিয়ে গেলেন এবং অফিসে কাজগুলো বুঝিয়ে দিয়ে চলে গেলেন। এই কাজ করতে করতে দুপুর হয়ে গেল। পিয়ন এসে বলে গেলেন আঙ্কেল নাকি ডাকছে। তাই আমি আঙ্কেলের কাছে গেলাম। স্যার আমাকে ডেকেছেন? আঙ্কেল রাগী গলায় বলল, তুমি আমাকে আঙ্কেল ডাকছো যে? এটা তো অফিস, এখানে আপনি আমার বস, তাই আঙ্কেল ডাকলে কেমন দেখায় না? তোমাকে ডাকছিলাম, আজ আর কাজ করতে হবে না, চলো বাসায় যাব, কাল থেকে এসো। আচ্ছা চলেন। এই বলে আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম অফিস থেকে বাসার উদ্দেশ্যে। বাসায় আসলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তখনই দেখলাম রিমি আসছে কলেজ থেকে। রিমি গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসলে সবাই একসাথে খাবো। তারপর আঙ্কেল, রিমি সবাই আসলো খাবার খেয়ে। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে বাইরে গেলাম, নতুন সিম কিনতে হবে, আগের সিমটা নষ্ট করে ফেলেছি যাতে কেউ যোগাযোগ করতে না পারে। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় এসে রিমিদের ওখানে গিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলাম রুমে। কাল আবার অফিসে যেতে হবে। এভাবেই কেটে গেল অনেক দিন। তাও আমার মন থেকে রুবিকে মুছে ফেলতে পারলাম না। যখনই তার কথা মনে হয় অনেক কষ্ট হয়। কি করব, ভালোবাসি যে তাকে। এখন আমি নিজেই রান্না করে খাই, আর কতকাল মানুষের বাসায় খাবো। আমার জন্য যা করেছে সেটাই অনেক। রিমিদের বাসায় যাই না দেখে রিমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য, বারণ করা সত্ত্বেও নিয়ে আসে। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে, কিন্তু আমি যে তাকে ভালোবাসতে পারবো না।
আমার মন যে অনেক আগে একজনকে দিয়ে ফেলেছি। দূরে আছি তো কি হয়েছে, দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। একদিন আমি কলেজে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলেছি আর সামনে গেটের দিকে যাচ্ছি। মেয়েটা আমার খুব কাছের মনে করে, সে আমার হাত ধরে হাঁটছে আর তখনই দেখি সামনেই রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব তখনই রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিল। রুবি ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল। আমার এক খুব কাছেরই মানুষ, খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি, একটা চায়ের দোকানে বসেছিলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে আসছে। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো, হাতে নিয়ে দেখি রিমি ফোন করেছে, বাসায় যেতে বলছে। তাই আর বসে থাকলাম না, বাসার দিকে রওনা হলাম। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। দরজার কাছে এসে দেখলাম দরজা আগে থেকে খোলা। আরে চাবি তো আমার কাছে, দরজা কে খুললো? ভিতরে গিয়ে দেখি রিমি। তাহলে রিমি খুলেছে। আসলে বাড়িওয়ালার কাছে আরেক সেট চাবি ছিল। রুমে ঢুকতে রিমি বলে উঠল, কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করেছি তোমার জন্য, কত চিন্তায় ছিলাম। এবার রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। রিমি তুমি কি করছো? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি কিচ্ছু বোঝো না, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে অন্য কাউকে দেখতেই পারি না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। রিমি তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা, আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে এখানে নিয়ে এসেছে। আমি তার বিশ্বাস কখনো নষ্ট করব না। বাবার কথা বলছো? বাবাকে আমি বুঝিয়ে বলবো। তুমি যাই করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, তোমাকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে রিমি কাঁদতে কাঁদতে চলে গেল। যা ভয় পেয়েছিলাম তাই হলো। যারে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আর যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এরপর থেকে রিমির সাথে আর দেখা হয়নি, তাদের ওখানেও যাইনি। কি বলবো রিমিকে, আমি যে তাকে ভালোবাসতে পারবো না, আমি বিবাহিত। এই ভেবে কয়েকদিন চলে গেল। একদিন আঙ্কেল তাদের বাসায় যেতে বললেন, আমিও গেলাম। আরে তুমি আমার মেয়েকে বাঁচাও। কি হয়েছে রিমির? কয়েকদিন ধরে ঘর থেকে আর বের হয় না, খাওয়া দাওয়া কিছু করে না, শুধু বলে আরিফকে এনে দাও। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো। না আঙ্কেল, এটা হয় না। আমি রিমিকে বিয়ে করতে পারবো না। আপনি আমাকে যে উপকারটা করেছেন তা আমি জীবন দিয়ে হলেও শোধ করতে পারবো না। কিন্তু আমি জেনে শুনে আমার জীবনের সাথে আরও একটা জীবন নষ্ট করতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? আমাকে একটু খুলে বলো। আমি বললাম রিমিকেও ডাক দিতে। তারপর আঙ্কেল আন্টি রিমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, আমি বিবাহিত। আমার এই কথা শোনার জন্য মনে হয় কেউ প্রস্তুত ছিল না। সবাই একসাথে বলে উঠল, কি? তুমি যে বললে তোমার কেউ নাই, তুমি এতিম, তাহলে? আসলে আমি এতিম হলেও আমার খালাখালুর বাড়িতে বড় হয়েছি এবং আমার বউ আছে। তাহলে তুমি এখানে কেন, পরিবার ছেড়ে? সে এক দুঃখের কাহিনী, শুনুন তাহলে। সবাইকে বলতে লাগলাম, আমি আরিফ। সবেমাত্র আমি এসএসসি পাশ করেছি, 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসায় থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়াইলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আছি। এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করতেছে, মানে কেউ বা ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই, কিরে শালা, 4টা বাজতে চললো, আজ আড্ডায় আসবি না? ভুলেই গিয়েছিলাম। তোরা আয়, আমি আসছি। সবাই আসছে, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, 5 মিনিট অপেক্ষা কর। ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মোকসেদ, নাজমুল আমরা প্রাইমারি থেকে পরিচয়, আমরা ফ্রেন্ড।
আড্ডায় এসে আমরা সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রহিম বলতে লাগলো, সবাই শোনো, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আরিফ তো সে নেই। বেচারা সারা জীবন মনে হয় একই রকম থাকবে হিজড়া হয়ে। হয়, মনে হয়। শালারা, দেখ আমি কি করি তোদের গার্লফ্রেন্ডদের, ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। সেই সময় আম্মুর ফোন আসলো। আমি ফোন বের করে বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কোথায় আছিস? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আর আড্ডা দিতে হবে না, বাসায় আয়, দরকার আছে। আচ্ছা। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তোর তো পরীক্ষা শেষ, আর তোর আব্বু অনেকদিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোর খালার বাড়ি থেকে ঘুরে আসবো। কি বলিস? আমার যে কি আনন্দ হচ্ছে, খালার বাড়ি যাব। আপনারা ভাবছেন খালার বাড়ির কথা শুনে এত আনন্দ হচ্ছে কেন? কার সেখানে গেলে আমার খালাতো বোন রুবির সাথে দেখা হবে, কারণ ওকে আমি ছোট্টবেলা থেকেই পছন্দ করি। আচ্ছা, কবে যাব আমরা? কালকেই সকালে তাড়াতাড়ি উঠিস। কিন্তু কে জানতো এর বের হওয়াই হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ি পিছনের সিটে থাকায় কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমার মা বাবা আর বাঁচল না। মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন খালা খালু তাদের বাড়ি নিয়ে গেল এবং ওখান থেকেই বড় হই। খালা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু রুবি যাকে আমি ভালোবাসি সে ছিল খুবই অহংকারী। আমাকে সে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতেই পারতো না। আমাকে অনেক অবহেলা করে, কলেজে যেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবে দিন পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটিতে পড়ি। একদিন আমার বন্ধু আমাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটা লাভ লেটার দিয়ে বলল ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটারটা নিয়ে ওই মেয়েকে ডাক দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সে সময় রুবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে, তো সাহস কি করে হয় ওই মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন পর ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে ও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রুবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ওর বাড়িতে আসার পর থেকেই অপমানিত হয়ে আসছি, বাবা মা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আরে এসব কিছু মনে করিনি। চল। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম রুবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটি যেতে একটু দেরি হলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি স্যার, আর হবে না। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি এক ক্লাসেই পড়ি, কিন্তু ও আমার সাথে কথা বলে না, মনে হয় চিনেই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। বিকেলে বাহির থেকে ঘুরে এসে পড়তে বসলাম। ঘটনা ঘটল সকালে। হারিফ শোন, তোরা এখন অনেক বড় হয়ে গিয়েছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে আজ কার মুখ দেখে উঠেছিল যে খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই আর না করলাম না। ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রুবি কি এ বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমাদের উপর ছেড়ে দে। তারপর খালাম্মা চলে গেল। আমি জানতাম রুবি এই বিয়ে মানতে চাইবে না, কিন্তু
খালা খালুর জোড়াজড়িতে হ্যাঁ বলে দিছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর ঘরে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপরে বসে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে। যেই খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, এই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। রুবি, আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? হ্যাঁ, বাবা মায়ের জোরাজোরিতে এই বিয়ে করছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো, আমি তোমাকে অনেক সুখেই রাখবো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো কোনো প্রশ্নেই আসে না। আর তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর শোন, এই কথাগুলো মা বাবা যেন জানতে না পারে। যা, মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে এই আশা নিয়েই থাকা। কিন্তু আমার ধারণা ভুল। দিন যাচ্ছে আর রুবি আমার প্রতি আরো খারাপ ব্যবহার করছে। রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকতেই, এই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলে নক করে আসতে বলছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই রুবি আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এইরকম করে রুবি। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাবার টেবিলে বসে আছে। আমিও গেলাম। আরিফ, এই দিকে আসো। জি খালু, বলেন। দাঁড়িয়ে আছো কেন? কি বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে আরিফ? তোকে বসতে বললো না? আসলে খালা আমাকে তুই করেই বলে। আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর রুবির দিকে চেয়ে আছি। রুবি শুধু রাগে ফুঁসতেছে। আরিফ, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। খালু, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই রুবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রুবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালা খালু দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, খালু, আমি কিছু মনে করিনি রুবির কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা। হায়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দে। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে শুয়ে আছে। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে। চোখে পানি চলে আসছে। তবে খালা খালু মাঝে আমি আমার মা বাবাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চওড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া, কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এই রকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। রুবি, তোকে খুব কষ্ট দেয় তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না খালা। ভালোবাসার মানুষটার তাই তো কষ্ট দেয়, অন্য কেউ তো আর না।
আমি সব বুঝি রে বাবা, তোর জন্যই খুব কষ্ট আমার। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছুই বুঝি না। কষ্ট এখন আর হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস রুবি একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা তুই এখন রুমে যা, আর শোন রুবিকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দেইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। রুবিকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম, গিয়ে দেখি রুবি নিচে নাই। খালা, রুবি কই? কেন তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ও খালা, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম, এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করছিস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে, গোলাপি রঙের একটা ড্রেসে, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, আর সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? রুবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রুবি আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, রুবি, তুই সব সময় আরিফের সাথে এই রকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সব সময় অবহেলা করিস, কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন ওর সাথে খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর তোকে আমি বলে রাখলাম, কোনো দিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ও ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমি উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জানি ও তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না, জানি, ওইটা আমি ভালোভাবে জানি। আরিফ আমাকে ভালোবাসে তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, আরিফের মতো কেউই আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন, আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের তা যদি রুবি জানতো তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। রুবি আসতেছে, আজকে ও খুব সুন্দর লাগতেছে, কিন্তু ওই সৌন্দর্য আর দেখা হলো না। নিজেকে থেকে মুখ ফিরিয়ে নিলাম, জানি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে? গাড়ি চালাস না কেন? এই তো চালাইতেছি। আমাদের কে কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। ভেতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি, ওইখানে কেউ কিন্তু জানে না তুই আমার স্বামী, আর জানতেও যাতে না পারে, বুঝতে পারলি? আমি মাথা নাড়ালাম, ভিতরে চলে গেলাম। গিয়ে রুবি ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা, সেখানে দেখলাম রুবির বান্ধবী সবাই মিলে ড্রিঙ্কস করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকগে, যা করার করুক, আমার কি। আমি আনমনে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ঢলাঢলি করছে। তা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেল। রুবি প্রচুর ড্রিঙ্কস করায় কিছু বুঝতে পারছে না। ছেলেটা দেখছি রুবির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। চলে গেলাম ওর কাছে, গিয়ে সোজা রুবির গালে একটা থাপ্পড়। এরপর আমি গিয়ে ছেলেটিকে ইচ্ছা মতো মারতে লাগলাম। শালা,
আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিস? মারতে মারতে প্রায় ছেলেটিকে আধামরা করে ফেলি। তখনই রুবির বান্ধবী যার আজ জন্মদিন সে এসে আমাকে আটকায়, বলে, ভাইয়া সরি, আমার ভাই এই রকম কাজ করবে আমি তা জানতাম না, ভাইয়া ক্ষমা করে দিন। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো। মাইন্ড ইট। রুবি কিছু বলছে না, হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এইরকম হয়েছে। তাই আমি রুবিকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে রুবিকে নিয়ে আসলাম। গাড়ি থেকে রুবিকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুইয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম কিন্তু পারলাম না। রুবি আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে যা আমাকে পাগল করে দিচ্ছে। রুবি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম কিন্তু পারলাম না। এই কি করছেন? কি ছাড়েন আমাকে। হুম, তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন, আমাকে বলতে পারলাম না। রুবি আমার আর ওর ঠোঁট জোড়া এক করে নিলাম। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি রুবি এসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এই রকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছুড়াতে চাইলাম কিন্তু পারতেছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও রুবির ডাকে সাড়া দিলাম। রুবি, আমার বউয়ের উপর আমার অধিকার আছে, আর যা হবার পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনো রুবির বুকের মাঝে আছি, আর রুবি আমাকে জড়িয়ে রেখে। রুবির শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? এরপর তো সবকিছু আপনারা জানেন কি হলো আমার সাথে, আর না জানলে দেওয়া আছে, গিয়ে জেনে আসুন। এরপর আমার সাথে রুবি কি করলো, আমি কেন বাসা ছেড়ে চলে আসলাম, সবকিছু আঙ্কেল, আন্টি, রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতেই বুঝতে পারলাম তারা মন খারাপ করে বসে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এ হয় না রিমি। রুবি আমাকে যতই অবহেলা করুক না কেন, আমি তাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি এইরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব দূরে কোথাও। আর বলবো না, তাও তুমি চলে যেও না। আমার এই রকম পরিস্থিতি দেখে আঙ্কেল আন্টি কিছু বলতে পারল না। তা বাদে আমি বিবাহিত। তারা জেনে শুনে তাদের মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাইবে না, যার ঘর সংসার, স্ত্রী আছে। তার মেয়ে জীবন নষ্ট হয়ে যেতে দিবেন না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম, আর যাইনি ওদের বাসায়। এইভাবেই দেখতে দেখতে 5 বছর চলে গেল। এখন আমার পড়ালেখা শেষ। এখন আঙ্কেলের অফিসে চাকরি করি। অনেক ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফারও আসছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম যখন আসি তখন এই আঙ্কেল এই অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি এক মায়া সৃষ্টি হয়ে গেছে, চাইলেও আর যেতে পারি না। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আমি আছি। সেদিনের পর থেকে রিমি আর কখনো ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমার আরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বর। রিমি পড়াশোনা শেষ করায় সেও এখন আমার এই অফিসেই কাজ করে, এমডির পদে। তার বাবার পরিবর্তে সে এই অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করেই অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর কোনো অবহেলা নেই, কারো অপমান, আর কেউ ডাকে না ছোট্ট লোক বলে, কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার কয়েকবার রবির কথা মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রবির কথা মনে পড়ে নাই। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখেছি। এমনিভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসের সবাইকে এক জায়গায় করলেন আর বলতে লাগলেন, এবার আমরা একটা বড় ধরনের প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এই কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বেরিয়ে পড়ো, প্রজেক্টের কাজটা ঢাকায়। ঢাকা কথাটা শুনে আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না যে এই কাজটা আমি করতে পারবো না, এত বড় প্রজেক্ট যে। তাই কিছু বললাম না। বাসায় এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে।
আঙ্কেল বলল, তোমাকে ওখানে থাকার কোনো চিন্তা করতে হবে না। রিমির ফুপুর বাড়ি ওখানেই তোমরা থাকবে কাজ শেষ না হওয়া পর্যন্ত। সকালে বের হব, তাই রাতে সবকিছু গুছিয়ে নিলাম এবং ঘুমিয়ে গেলাম। সকালে রিমি আর আমি রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। রেল স্টেশনে গিয়ে টিকিট কাটলাম, সিলেট টু ঢাকা। কখনো ভাবতে পারিনি যে আবার ফিরবো ঢাকা। ভেবে নিয়েছিলাম আর কখনো যাব না, কিন্তু কি করার, ভাগ্যের যে লেখা আছে তাই হবে। রবি হয়তো আজ নতুন সংসার করতেছে, আমার কথা ভুলেই গেছে। এবার রিমি আর আমি ট্রেনে উঠলাম, গিয়ে বসে পড়লাম নিজের সিটে। ট্রেন চলছে আপন গতিতে। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 5 বছর পর আসলাম। 5 বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরছি। সবকিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম রিমির ফুপুর বাসায়। আমাকে দেখে চিনতে পারিনি, আর চিনবেই বা কি করে। আমার পাশে রিমির দিকে তাকিয়ে দৌড়ে চলে আসলো রিমির কাছে। রিমিকে ধরে বলল, মা, তুমি যে আসবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। সেই ছোট্টবেলায় এসেছিলি, আর তো একবারও আসিসনি। আমাদের কথা মনে পড়ে না বুঝি? যা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোর পাশের ছেলেটা কে রে? ও আমাদের অফিসে কাজ করে, আর আমরা অফিসের একটা প্রজেক্টের জন্য এখানে এসেছি। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছি। এমন সময় রিমি এসে বলল, বিকেলে ফ্রি আছো? জবাবে হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলছিলাম কি ফুপু, বিকালে একটু ডাক্তারের কাছে যাবে? একা একা যাবে না, তাই আমাকে নিতে চাচ্ছে আমার সাথে, যদিও তুমিও যাও। আরে সমস্যা নেই, আমি তো ফ্রি আছি, গেলাম না হয় তোমার সাথে, সময়টাও কেটে যাবে। একা একা থাকতে কি আর ভালো লাগে? আচ্ছা, তুমি এখন রেস্ট নাও। বিকেলে রিমি একটা আকাশি কালারের শাড়ি পরছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে রুবির কথা খুব মনে পড়ে গিয়েছে। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। রিমির ফুপুকে ডাক্তার দেখা শেষ, তারপরে চেম্বার থেকে বের হব, এমন সময়ে একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলাম। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছন ফিরে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে রুবি সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে, চোখ জোড়া ছলছল করতেছে। আরও অবাক হলাম, তার হাতে 3-4 বছরের একটা ছেলে, একদম রুবির মতো দেখতে হয়েছে। রুবির চোখ থেকে পানি পড়তেছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে রিমিকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। এত বছরের কষ্টগুলো আমার ভেসে উঠল মনের ভিতর। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি রিমি নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাওনি, এখন একটু খেয়ে নাও। না করতে পারলাম না। নাস্তা খেয়ে বসে আছি। রিমি এসে বলল, ঘুরতে যাবে? একটু বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন ভালো হয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। রিমিকে নিয়ে একটা নদীর ধারে বসে আছি। গাছপালা সমৃদ্ধ এই নদীর ধার। একটু ঘোরাঘুরি করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম। রিমিও সাথে আছে। মেয়েটা খুব ভালো, আমাকে আপন মনে করে। এখন হয়তো ভালোবাসে আমাকে, কিন্তু সেদিনের ঘটনার পর থেকে আর কিছু বলে না। হয়তো ভয় বলে না। আমি চলে যাব বলেছিলাম, এমনই ভাবে হাঁটছি। কেমন আছো আরিফ? পিছনে তাকাতেই দেখি রবি। কে আপনি আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখা হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। রিমিকে আমার পাশে দেখে বলল, তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে। একথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। পাবলিক প্লেস, এজন্য কিছু বলি নাই। রিমিকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম রুবির চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বারু কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল। তারপরে বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে?
এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। এসে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম রুবির কথা। কিছুই ভালো লাগছিল না। রুবির সাথে দেখা হয়ে আমার জীবনটা আগের মতো হয়ে গেল। খালি রুবির কথাই চিন্তা করছি। পরক্ষণে মনে হলো রুবি তো স্বামী, সংসার, ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসার রুবি, ভুলে কি থাকা যায়? রুবির কথাগুলো ভাবতেছি। স্বার্থপরের মতো আমাকে একা করে দিল। বিনা দোষে আজ আমি নিঃসঙ্গ। হয়তো এটাই নিয়তি, আমার নিষ্ঠুর ভালোবাসা। সন্ধ্যায় বের হয়ে গেছি। অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই রিমি দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে। আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু রুবিই থাকবে। এত রাতে বাইরে কি করছিলে? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপটা হাতে নিয়ে দেখি একটা ইমেইল আসছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে ইমেলটা এসেছে প্রজেক্টের কাজে। তাই রিমিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, অফিসে যেতে হবে। রেডি হয়ে অফিসে রওনা দিলাম দুজনে। ওখানে যে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউটিং অফিসার যে রুবি, সেটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। এর সাথেই তাহলে আমার প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তারপর সবার সাথে আমরা পরিচয় হয়ে নিলাম। তারপর গেলাম রুবির কাছে। রুবি আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি এখানে কি করতে আসব। তারপর রুবিকে বললাম আমি হলাম আরিফ, আর আমার পাশে ও হচ্ছে নীলা। আমরা সিলেট থেকে এখানে আসছি এই প্রজেক্টের কাজে। ও আচ্ছা, সেই ব্যক্তিরা তাহলে আপনারা? এরপর কিছু কথা বলে চলে আসলাম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি। এমন সময় একটা বাচ্চা ছেলের আনাগোনা দেখলাম। আরে এই তো সেই ছেলে যাকে রুবির সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? এখানে তুমি কার কাছে এসেছো? কেন? আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিন এখানে নিয়ে আসে। তোমার আম্মুর নাম কি? রবি আক্তার। বুকটা ধক করে উঠল। তাহলে এটা রুবির সন্তান। চোখে জল এসে গেল। যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ছেলেটা আমার হতো। ছেলেকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আঙ্কেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কালো কাছে না দিতে। আজ থেকে আমরা বন্ধু। বলো মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক, এখন আম্মুর কাছে যাই। আম্মু না হয় বকা দিবে। আচ্ছা যাও। রুবির কাছে রোহান যেয়ে বলল আম্মু আজ একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। ও তাই বুঝি আমার সোনা বাবু? জানো আম্মু, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষ কি সুন্দরী বলে বাবা? আম্মু, স্কুলে প্রতিদিন সবার বাবা আছে, তাদেরকে কত আদর করলে আমার বাবা লাগবে না আম্মু? ছেলের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছি। কি হলো আম্মু, তুমি কাঁদতো কেন আম্মু? রুবি আর কিছু বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরলো। মনে মনে বলতে লাগলো তোর বাবা যে আর কোনোদিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছি আমি আর রিমি। এমন সময় রুবিও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তা জেলাস করার লক্ষ্যে রিমির সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে রুবির চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে তাতে আমার কোনো যায় আসে না। স্বামী, সংসার, ছেলে নিয়ে তো ভালোই আছে। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো রিমি আন্টি আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাদের দেখে বলল, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রাতে খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই উঠো, অফিস যাবেন না? আমি চোখ খুলে দেখি যে রিমি দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরছে। শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। ও মনে হয় অফিস যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম।
দেখি যে আন্টি আর রিমি খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু, আর আন্টি আর কেউ নেই। মানে আঙ্কেল অফিসের কাজে বাহিরে গেছেন, আর তার ছেলে বিদেশি অফিসে চাকরি করে, তাই বিদেশে থাকে। তাই বাসায় এখন আন্টি ছাড়া আর কেউ নেই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। খাবার শেষ করে রেডি হয়ে রিমিকে নিয়ে বের হলাম। রিমি নাকি আজ রিক্সা করে যাবে অফিসে, তাই একটা রিক্সা নিলাম। রাস্তায় দেখলাম রবি গাড়ি করে অফিসে যাইতেছে। রেড সিগন্যালে গাড়িগুলো আটকে পড়ছে। আমাদের রিক্সা নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার সাথে রিমিকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। রিমিকে নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম রবি আমার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি রিমির সাথে হেসে হেসে কথা বলা শুরু করে দিলাম। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। আমি সোজা রিমির গা ঘেঁষে বসে পড়ি আর হেসে হেসে কথা বলা শুরু করি। কথা বলছি আর রবির দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোম্যান্সের জায়গা নয়। রিমি দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আরিফ, তুমিও না? এ কথা বলে রুবিও চলে গেল। আমি ভেবে পাচ্ছি না রুবি আমায় দেখে ওরকম ব্যবহার করছে কেন। তার তো স্বামী আছে। আমিও একটু মজা দেখতে রুবির পিছে পিছে রুবি কেবিনের সামনে যেতেই শুনতে পেলাম, আম্মু আম্মু আগামীকাল স্কুলের স্যারেরা বলেছে আম্মু আব্বুকে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারই বলো আব্বুকে নিয়ে দাও না। রুবির ছেলের এরকম কথা শুনে আমার জানার জন্য আগ্রহ হচ্ছে। রুবির ছেলে বলল তার বাবাকে স্কুলে নিয়ে যায় না। রুবির স্বামী কোথায়? কে বা রুবির স্বামী? না, আর ভাবতে পারছি না। আমাকে একটু খবর নিতে হবে। তারপর ওখান থেকে চলে আসলাম। ছেলের কথা শুনে রুবি অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আরিফের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না, আমার ছেলেকে আমি দিব না। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আরিফ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আরিফের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। এই বলে ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে রিমির সাথে বসলাম। আমরা তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে গেলাম। তারপর বিরিয়ানি নিয়ে এসে বসলাম। আমার বিপরীত টেবিলে রুবি বসছে। আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। রিমি আর আমি খাচ্ছি। হঠাৎ করে রিমির মুখে আমি লোকমা তুলে দিলাম। রুবির চোখ এড়ায়নি। রুবি সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেল। এমন কেন করলো? রুবি চলে গেল কেন? সে গেল না আছে তাতে তোমার কি? সেও একদিন আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমি টেবিলে বসলে সে উঠে চলে যেত, এক টেবিলে বসে খাবে না বলে। কি ভাবছো আরিফ? আরে কিছু না। এই, তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? ধুর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডটা বউয়ের চেয়েও বেশি হয়। ই মা, তাই বুঝি? মারবো একটা। বরাবর 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে আমি কথা বলে আর পারবো না। দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনও কিছুই দেখা হয়নি, তাই সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। তারপর বাসায় চলে গেলাম। আগামীকাল সকালে আর অফিসে গেলাম না। রিমিকে বলে দিলাম তুমি যাও, আজকে যাব না। রিমিও যেতে চাইলো না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। রিমি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। এখানে আসা কয়েকদিন হয়ে গেল। ভাবলাম আজ রুবির বাসায় যাব। রুবি এখন অফিসে আছে, এই সুযোগে খালা খালুর সাথে দেখা করে আসব। রুবির ভুলের কারণে খালা খালুকে কেন দূর করে রাখবো? তারা আমাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো। তা বাদে কালকে রুবির ছেলের কথাটা ভাবলাম, গিয়ে দেখে আসি রুবির স্বামীকে। যেই ভাবা সেই কাজ। বেরিয়ে পড়লাম খালার বাসায়। বাসাটা সেই আগের মতোই আছে, কিছু চেঞ্জ হয়েছে, নতুন রং করছে মনে হয়। বাসার গেটে গিয়ে কলিং বেল চাপ দিলাম। কয়েকবার বেল চাপতে দরজা খুলে দিল। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি খালার দিকে।
খালা বলে উঠল, কাকে চাই? বলবেই না কেন? এই 5 বছরে আমি সেই আগের আরিফ নেই, দেখতে একেবারে বদলে গেছি। খালা, আমি আরিফ। কথাটা বলার সাথে খালার চোখ পানিতে টলমল করছে। আরিফ বলে জড়িয়ে ধরল আমায়, আমিও কেঁদে দিলাম। কোথায় ছিলি বাবা তুই? জানিস আমরা তোকে কত খুঁজেছি। তোর খালু তো একেবারে ভেঙে পড়েছিল, তাকে না পেয়ে কেন এইভাবে চলে গিয়েছিলি তুই? তোর আমাদের কথা মনে পড়েনি একবারও? কেঁদেই যাচ্ছে। মনে পড়েছিল খালা, কিন্তু কি করব বলো, তখনকার পরিস্থিতি। আমি রুবিকে বলেছিলাম যে তার জীবনে আর ফিরে আসবো না। এখন তো রুবির বিয়ে হয়ে গেছে, স্বামী, ছেলে, সংসার সব হইছে, তাই আসলাম, তাই আবার ফিরে আসলাম। কি বলছিস তুই? রুবি বিয়ে হয়ে গেছে মানে? কেন, রুবি বিয়ে হয়নি? তার একটা ছেলেও তো দেখলাম। রুবির কোনো বিয়ে হয়নি, তুই ভিতরে আয়, বলছি সব তোকে। আমি ভিতরে গিয়ে বসলাম, খালার মুখ চেয়ে বসে আছি সবকিছু জানার জন্য। নীরবতা ভেঙে আমি বললাম, কি হলো খালা, বলো। তাহলে শোন, তুই যখন বাড়ি থেকে চলে গেছিস, রুবি তখন অনেক বেশি খুশি হয়েছিল। তার কয়েকদিন পর আমি দেখতাম রুবি সারাদিন কি যেন চিন্তা করতো আর কাঁদতো। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। আমি যখন জিজ্ঞাসা করি তখন বলতে লাগলো, মা, আমি একটা বড় ভুল করে ফেলেছি মা। আমার জন্য আরিফ এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কি বলছিস? যা বলবি খুলে বল। তারপর রুবি সেই দিনের রাতের কথা বলল। সকালে তোর সাথে অনেক বাজে ব্যবহার করে তোকে চলে যেতে বলেছে। একদিন রুবির সাথে ওর ওই বান্ধবীর দেখা হয়। ওই বান্ধবী বলে দেয় যে রুবি যখন ড্রিঙ্কস করে সেন্সলেস ছিল তখন তার ভাই রুবির সাথে খারাপ ব্যবহার করে। তাই তার বান্ধবী রুবির কাছে ক্ষমা চেয়ে চলে যায়। রুবি এসব কথা শুনে মাথাটা ধরে যায় যে তোকে দোষারোপ করেছে। মেয়েটা অনেক ভেঙে পড়ে যায়, তাই ওকে আমি কিচ্ছু বলি নাই। তার কয়েক মাস পর রুবি একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারি রুবি মা হতে চলেছে। আর রুবি সাথে যে ছেলেটা দেখেছিস ওটা তোর আর রুবির ছেলে। কথাগুলো শোনার পর আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। তার মানে ও আমার ছেলে। আমার যে কি আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। তাই রুবি আমায় আর রিমিকে একসাথে দেখে জ্বলতেছিল। আরে শোন বাবা, রুবিনা তোকে অনেক ভালোবাসে। তুই চলে যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পেরেছে, অনেক কেঁদেছে। তোর জন্য আজও অপেক্ষা করে বসে আছে মেয়েটা। তুই আর ওকে ফিরিয়ে দিস না রে বাবা। তাই বললে কি আর হয়? আমাকেও কম কষ্ট দিয়েছিল নাকি? তার প্রতিশোধ আমি না নিয়ে তাকে কাছে টেনে নিব না? খালা আমার একটা কথা রাখবে? কি কথা বল। আমি যে এখানে এসেছি তা যেন রুবি না জানতে পারে। আমি যে সব জানি। আর শোনো, রুবি আমাকে কম কষ্ট দেয়নি, তাই ওকে একটু শিক্ষা না দিয়ে আমি আমার কাছে ওকে টেনে নিব না। ও বুঝুক আপনজনকে কষ্ট দিলে কি হয়। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। ও তো তোর খালু এসে পড়েছে। তাই আমি খালুর সাথে কথা বলে অনেক সময় ওখানে থেকে চলে আসলাম। আর বলে আসলাম রুবি যেন কিছুতেই জানতে না পারে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়ল একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার আব্বু নেই। আজ স্কুলে সবার আব্বু আম্মু দেখেছে। আম্মু এসে শুধু ছেলের সাথে কথা বলে গেছে। আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি রুবি না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজকে ওই আঙ্কেল আমার স্কুলে এসেছিল, আমাকে অনেক আদর করেছে। এই রকম যদি আমার বাবাই হতো খুব ভালো হতো না মা? রোহান, তোমাকে না বলেছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোন আঙ্কেল, আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। রুবি তার ছেলেকে নিয়ে বাসায় চলে গেল। আমার কথা মতো খালা খালু কেউ বলে নাই যে আমি এখানে এসেছিলাম। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল,
রুবি ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। আরিফ খান, আপনি কাল অফিসে এলেন না? কতগুলো কাজ ছিল, এভাবে কাজ না করলে প্রজেক্টটা শেষ করবেন কিভাবে? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। এত বড় প্রজেক্টের কাজ কোন ভদ্রলোকে যে আপনাকে দিয়েছে আমি তা ভেবে পাচ্ছি না। আর ভুলে তো যাবেনই, সুন্দরী বউকে নিয়ে অফিসে নষ্টি ফুষ্টি করলেই তো সবাই ভুলে যায়। সরি ম্যাডাম। এমন সময় রোহান এসে বলল, মা, এই আঙ্কেল আমার খুব আদর করে, তোমাকে এনার কথাই বলেছিলাম। রুবি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। আমার দিকে তাকিয়ে কথাটা বলল, তোমাকে না বারণ করেছি অপরিচিত ফালতু লোকের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলতো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আরিফ, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? রুবি, খুব বলতে ইচ্ছা করছে। রুবি, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব রুবি কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে রিমিকে বললাম আমার সাথে ঘুরতে যাবে নাকি। রিমিও রাজি হয়ে গেল। আমি আর রিমি একটা পার্কে বসে আছি। আমার মনটা খারাপ দেখে রিমি জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আরিফ? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আরিফ। কি? রুবি ম্যাডাম কিছুদিন থেকেই তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে হেসে কথা বলে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী, কতদিন হয়েছে তোমাদের বিয়ে হওয়ার? আরো অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে রুবি ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। বলো না আরিফ। আমি তোমাকে আমার স্ত্রীর কথা বলেছিলাম না? রুবি সেই আমার স্ত্রী। কথাটা বলতেই রিমি অবাক হয়ে গেল। এই হচ্ছে তোমার বউ? আমি রুবিকে সব কিছু বলবো, ও তোমাকে মেনে নিবে। কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর রিমিকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে রিমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে দুজনে একসাথে বাসায় ফিরে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে। তারপর রিমি ফুপু নাস্তা দিল, খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। অফিসে পৌঁছে রিমিকে বললাম, তুমি ভিতরে যাও, আমি একটু পাশের দোকান থেকে আসছি। কিছু সময় পর অফিসে ঢুকলাম। গিয়ে দেখি রিমি আর রুবি বসে বসে কাজ করছে। এই জানো কি করছো ওখানে? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। রুবির দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে। বিড়বিড় করে বলল, আচ্ছা জানো আমি এখন যাই। মা, একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পতা, আমার সাথে অনেক লাগ করে। তাই বুঝি বাবা, ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় রুবি আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে? বাবু আসলে কেন? দাঁড়াও রুবি। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার আর আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। আপনি কে হন যে আপনাকে বলবো? এই কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি। ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। রুবির চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার? সত্যি করে বলো রুবি, না হয় আমার চেয়ে কেউ খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ন্যূনতম যে স্ত্রী স্বামীকে মানে না, স্বামীর চরিত্রহীন বলে গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়, তার কপালে আর যাই হোক স্বামী জুটবে না। শুনলাম তোমার নাকি বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটা আসলো কোথা থেকে? না জানি কার সাথে কি করে বেড়াইছে। ছি! এ কথা বলার সাথে সাথে রুবি আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আরিফ, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো, আমার কথাটা সত্য নাকি মিথ্যা? রুবি চুপ করে আছে।
তাহলে আমি ধরে নিব সব সত্য? তোমার যা ইচ্ছে মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু। আগে বলো এই সন্তান কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন? কি হলো বলো। জোরে একটা ধমক দিয়ে বললাম। রুবি শুধু কেঁদেই চলেছে। আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। রুবি ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছো মেরে তার ছেলেকে নিয়ে যাব। রুবি ছেলেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, রুবি এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে বা কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। রুবির চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি এই কথা বলে ওই স্থান ত্যাগ করলাম। অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। রুবি মনে মনে কথাগুলো বলতেছে। বলবো না আরিফ, আমি কিছুতেই আমার সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র সম্বল। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা মা, তুমি কি ভাবতো? ওই আঙ্কেলটা তোমাকে কেন বলেছে? বলো না মা, বলো না। এতটুকু বাচ্চাকে কি বলবে রুবি? নিজের করা ভুলগুলো। আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ মারে না মা। স্কুলে ছেলেরা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারো নাই, তাই তোমাকে মেলেছে। ছোট বাচ্চার মনের পরিধি যতটুকু সে হিসেব করে বলছে কথাটা। রুবি কিছু না বলে ছেলেকে কোলে করে নিচে নেমে এলো। আমি অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে আসলাম। এইভাবে কেটে যায় 1টি মাস। এই 1 মাসে আমি রুবিকে যথেষ্ট কষ্ট দিয়েছি। এমন কোনো দিন নেই যে রুবিকে আমি কাঁদাইনি। রিমির সাথে প্রতিনিয়ত স্বামী স্ত্রীর অভিনয় করে গেছি। রুবি এতে খুব কষ্ট পেয়েছে, আর আমিও পেয়েছি রুবির কষ্টে কষ্ট পেয়ে। প্রজেক্টের কাজও শেষের কয়েকদিন পর অফিসে গেলাম, যে দেখি রুবি আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস থেকে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি রুবি কেন অফিসে আসেনি। না, আজ আর আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। অফিসের কাজ করে সন্ধ্যার দিকে চলে গেলাম খালাদের বাসায়। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই রোহান, মানে আমার ছেলে, দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় রুবি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার আমার ছেলেকে ছোবে না। এটা আমারই ছেলে রুবি। না না মানে এক্ষুনি ডিএনএ টেস্ট করব। তোমার যাই ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না। এই বলে রোহানকে জড়িয়ে ধরল রুবি। আমি হ্যাচকে একটা টান দিয়ে রোহানকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাইতেছি, এমন সময় রুবির চিৎকার, আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ। আমার বুক খালি করো না। ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান্না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। রুবি আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে রোহানকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো। আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় আসতেই রিমি জানতে চাইলো, সব বলে দিলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা। বলো। মা আমাকে ছাড়া কোনোদিন ঘুমাই না, আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর চিনচিন করে উঠল। রুবি যদি সত্যি কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে রোহানকে নিয়ে রুবির বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি রুবি মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে। হাত দিয়ে রক্ত পড়ছে, সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি। রুবিকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 5 বছর পর রুবির এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের ভিতর। কিন্তু রুবির এখনো জ্বর কমেনি। রাতে রুবির মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘরে রুবি বলে উঠল, আরিফ আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি।
চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘরে কি যা তা বকছো। এ কথা বলে উঠে যাব, এমন সময় রুবি আমার হাত ধরে এক ঝটকায় রুবির মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। রুবি আমার কলার চেপে ধরে আছে, ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আরিফ, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যাই। আমি জানি তুমি রিমিকে বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। বিশ্বাস করো, এতদিন তোমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। এই 5 বছর প্রতিদিন আমি তোমার পথ চেয়ে বসে থাকতাম তুমি আসবে বলে, কিন্তু দেখো তুমি আসতে 5টি বছর লেগে গেল। আর যখন এলে তখন রিমিকে নিয়ে এলে। আমি ভেবেছিলাম তুমি বিয়ে করেছো, রিমি তোমার বউ। জানো, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে, আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেটাই টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে রুবি আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে। রুবির থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুবিকে না ডেকে ফ্রেশ হয়ে অফিস চলে গেলাম। আসলে খালা খালো কেউ নেই বাড়িতে, তারা নাকি গ্রামের বাড়িতে গেছে। সন্ধ্যায় রুবির বাসায় আসলাম। রুবির কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দে ছেলেকে আদর করে চলে আসবো, এমন সময় রুবির ডাক। আরিফ, বলো রুবি। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনের এটাই শেষ ইচ্ছা। মনের ভিতর উলট পালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। মাথা চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনের কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে রুবি আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত রুবি নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে, আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রুবি নেই, কিন্তু রুবি নেই আমার ছেলেটা পাশের রুমে দেখলাম। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে রুবিকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। রুবিকে খুঁজতে খুঁজতে টেবিলের দিকে চোখ পড়ল, দেখলাম একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে লাগলাম। আরিফ, তুমি যখন এই চিঠিটা পাবে, হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আমি জানি তুমি আমাকে হয়তো কখনো ক্ষমা করতে পারবে না। তোমার উপর আমি যে দুর্ব্যবহার করেছি তা হয়তো ক্ষমার অযোগ্য। আমি রাতে তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছিলাম, তা তুমি দিয়েছো, তাতেই আমি অনেক খুশি। চলে যাচ্ছি তোমার জীবন থেকে, আর আসবো না। কোথায় যাচ্ছি তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, ওকে তুমি নিজের মতো করে বড় করো, আর রিমিকে বিয়ে করে নিও। ভালো থেকো। চিঠিটা পড়ে আমার দু চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলিজা টেনে বের করে নিচ্ছে। আর দেরি না করে বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় দেখি খালা খালু চলে এসেছে। আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি শুধু বললাম, রোহানকে দেখে রেখো বলে বেরিয়ে গেলাম রাস্তায়। গোটা রাস্তা পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে লাগলাম। প্রায় অনেক জায়গায় খোঁজা শেষ, এবার আশা ছেড়েই দিয়েছি। হাঁপিয়ে রাস্তায় বসে পড়লাম। কিছু সময় নিচে বসে থাকার পর সামনে চোখে পড়ল বাস স্টেশনের বেঞ্চের মেয়েটির দিকে। কি রুবির মতো? আমি ভুল দেখছি না তো? চোখ ডলে দেখলাম না, সত্যি রুবি বসে আছে, নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বাস এত সকালে ছাড়ে নাই, তাই মনে হয় বাসের অপেক্ষায় বসে আছে। আমি আর দেরি না করে দৌড়ে চলে গেলাম রুবির কাছে। গিয়ে বললাম, রুবি। আমার দিকে চেয়ে আবার মাথা নিচু করে আছে। রুবি, তুমি এইভাবে চলে আসলে কেন? কি হলো? কথা কানে যাচ্ছে না? বলো। মাথাটা খারাপ হয়ে গেল। বেঞ্চের থেকে টেনে দাঁড় করিয়ে দিলাম এক থাপ্পড়। আমার দিকে চলো চলো চোখে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। আমার আর তার কান্না সহ্য হলো না, টান দিয়ে
বুকের সাথে মিশিয়ে নিলাম। কি ভেবেছো নিজেকে? যখন তখন আমাকে কষ্ট না দিয়ে তোমার ভালো লাগে না, তাই না? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আর কি বললে, আমি রিমিকে বিয়ে করে নিব, তাই না? যদি রিমিকে বিয়ে করতাম তাহলে 5 বছর আগেই করতাম। আমার হৃদয় শুধু তুমি আছো, যে জায়গা আমি কাউকে দিতে পারবো না। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু রুবি, একবারের জন্যই কি আমাকে বিশ্বাস করতে পারোনি সেদিন? নাকি তোমার ব্যর্থতা? রুবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমাকে ক্ষমা করে দাও আরিফ, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আরিফ তোমার উপর কোনো রাগ করে নেই, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। কথা দাও এইভাবেই ভালোবেসে যাবে তো সারা জীবন? এইভাবেই ভালোবেসে যাব। তারপর দুজনে বাসায় চলে আসলাম। এরপর খালা খালুর সাথে কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। আজ খালা খালু অনেক খুশি আমাদের মিল হওয়া দেখে। খাবার শেষে রুমে আসলাম, অপেক্ষা করছি রুবি আসার জন্য। কিছু সময় পর রুবি রুমে আসতে তাকে জড়িয়ে ধরলাম। কি করছো কি? ছাড়ো বলছি। আজ তো আর ছাড়ছি না। কাল তুমি স্ত্রীর অধিকার বুঝিয়ে দিয়েছ, আজ আমি স্বামীর অধিকার বুঝিয়ে নিব। রুবিকে কোলে তুলে নিয়ে খাটে ফেলে দিলাম, তারপর জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিলাম। এমন সময় দরজা খোলা থাকায় আমার ছেলে ঘরে চলে আসলো। তোমরা কি করতো? ছেলের মুখে এমন কথা শুনে আমি কি করব, কি বলবো? রুবি তো আমার বুকে মুখ লুকিয়ে আছে। আসলে তোমার আম্মুর খারাপ লাগছিল তো তাই। থাক, আর বলতে হবে না, আমি গেলাম নানুর রুমে, তোমরা থাকো। যা ভাবার ভাবুক, অনেকদিন পর বউকে পেয়েছি, সময় নষ্ট করলে চলবে না। তারপর রুবিকে জড়িয়ে ধরে, ধুর মিয়ারা ভাগেন,